আচ্ছা, সো আগের দিন আমরা আসলে এনার্জি রিলেটেড পড়াশোনা করছি। ওখানে মেইনলি হচ্ছে আমরা এনার্জির কনভার্সন পড়ছিলাম, স্যাঙ্কি ডায়াগ্রাম পড়ছিলাম, এই টাইপের জিনিসগুলো পড়ছিলাম, ঠিক আছে। আজকে আমরা আসলে বেসিক্যালি এনার্জি রিসোর্সেস, মানে আমরা বিভিন্ন টাইপের এনার্জি, তোমার হচ্ছে যে তোমার সেটার এনার্জি রিসোর্স গুলার সোর্স, তারপর হচ্ছে তোমার এগুলা কিভাবে ডিস্ট্রিবিউট আছে, বা এগুলা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, রিনিউয়েবিলিটি, কস্ট, রিলায়েবিলিটি, অ্যাভেলেবিলিটি, স্কেলেবিলিটি, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, সব মানে তুমি বলতে পারো যে ওয়ান কাইন্ড অফ সব থিওরিটিক্যাল আলোচনা আর কি, ডিসকাশন। অলরেডি দেখা গেছে যে অনেকগুলা জিনিস আসলে আমি করছি, কারণ এনার্জি রিসোর্স মেইনলি ইন্ডিকেট করে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, হাউ ইলেকট্রিক্যাল এনার্জি অর ইউজফুল স্টোর অফ এনার্জি ক্যান বি অবটেইনড ফ্রম ডিফারেন্ট সোর্সেস। সো এইটা অলরেডি আসলে আমি আগের বার পড়ানোর সময় নিজের থেকে অনেক কথা বলে ফেলছি, নিউক্লিয়ার এনার্জি নিয়ে কথা বলছি, নিউক্লিয়ার এনার্জি নিয়ে কথা মানে বিভিন্ন টাইপের এনার্জি নিয়ে কথাবার্তা বলা হয়েছে আসলে। সো আজকে হচ্ছে আমরা আর কি জাস্ট একটা ওভারভিউ দিয়ে চ্যাপ্টারটা শেষ করে দেব। তো এখানে দেখো প্রথমেই আমাদের যেটা আসছে, ইজ থোরিয়াম দ্য পারফেক্ট ফুয়েল। থোরিয়াম মনে হয় তুমি চেনার কথা। থোরিয়াম জিনিসটা কি? থোরিয়াম হচ্ছে এটা, এইটা তুমি এই সংকেতটা দেখার কথা আহ, ইয়েতে, কেমিস্ট্রিতে। থোরিয়াম মেইনলি হচ্ছে তোমার আমরা যেগুলো বলি যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, রেডন, রেডিয়াম, এরকম বেশ কিছু হচ্ছে তোমার আছে, ঠিক আছে। তো থোরিয়াম হচ্ছে ওইরকম একটা জিনিস। তো আসলে এখানে আমার ধারণা ওই টাইপের একটা কথা বলার ট্রাই করছে। তো এখানে যেমন একটা স্টোরি তুমি দেওয়া, যদি পড়ো তাহলে দেখো যে কির্ক সোরেনসন ওয়ার টু নাসা টু কাম আপ উইথ রিলায়েবল সোর্স অফ এনার্জি ফর এ মুন বেস। None of the energy resources that are used on Earth were suitable, but then he found a book about liquid fluoride thorium reactors. এটা একটা রিয়েক্টর মেইনলি নিউক্লিয়ার রিয়েক্টর, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করা হয়। যাই হোক, এনভায়রনমেন্ট একটা রিয়েক্টরের কথা বলছে, সে এরকম একটা বই খুঁজে পাইলো, এই তোমার থোরিয়াম লিকুইড এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি and safe version of nuclear power. They were being developed by the USS, so the aircraft carrying nuclear bombs would only have to land to charge crews and take on supplies. But the experiment was abandoned in 1956 because missiles could more easily send nuclear bombs over great distances. মানে এটা মেইনলি আসলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যেই তোমার হচ্ছে আগে যখন নিউক্লিয়ার এনার্জিটা তখনও বুম করে নাই, ওই টাইপের একটা গল্প এখানে বলছে আর কি। যাই হোক, এগুলা নিজে নিজে পড়ো, এখানে আমার পড়ানোর মতো তেমন কিছু নাই। এখানে থোরিয়ামের ছবিও দিছে, দেখতে পারো। আচ্ছা, সো এনার্জি উই ইউজ, আমরা আসলে কোন এনার্জির ব্যবহার করি। সো এইটা কথা আসলে আমরা আসলে সবচেয়ে আসলে প্রথমে যে কথাটা আসে সেটা হচ্ছে সান এনার্জি। সান থেকে আমরা আসলে কি পাই বলতো? হিট পাই, আর হচ্ছে তোমার লাইট পাই। সান হচ্ছে আমাদের মানে সবচেয়ে বড় ন্যাচারাল রিসোর্স বলতে পারো, যে সবকিছু সান উৎসটা, মেইন উৎসটা আসলে সোর্সটা সানই। সেখান থেকে মেইনলি আমরা লাইট পাই, আর মেইনলি হচ্ছে আমরা হিট বা থার্মালটা পাই, ঠিক আছে। সো এটাই আমাদের অনেক কাজে দেয় আসলে। তো এটা নিয়ে এখানে কথাবার্তা বলছে বাংলা। যাই হোক, 150 মিলিয়ন কিলোমিটার অ্যাওয়ে সিচুয়েটেড, এই যে ভাবি যে কথাবার্তা, এইগুলা আমার মনে হয় আমার বলার কিছু নাই, এগুলা একটু দেখবা। আচ্ছা, এখানে যেমন একটা পাই চার্ট দিছে, পাই চার্টটা অনেক ইম্পর্টেন্ট। এখানে বলা ট্রাই করছে যে আসলে আমাদের বর্তমানে আমরা যে এনার্জি কনজাম্পশন করি, এটার দেখো হচ্ছে, আমি তোমাকে আগের বারই পড়ানোর সময় কিন্তু বলছিলাম যে এটার মোস্ট অফ দা পার্ট আসে কোত্থেকে বলতো? কোল থেকে আর অয়েল থেকে। এখানে কিন্তু ওটাই বেশি ইন্ডিকেট করতেছে। তোমার এনার্জি রিসোর্সের একদম বলতে পারো যে 27 আর 34, আমার মনে হয় এটা কত হয়, এটা মেইনলি হচ্ছে তোমার 61 এর মতো। তো প্রায় 61%ই তোমার আসে কিন্তু একদম বলতে পারো যে ক্রুড অয়েল। আসলে আমরা বলি যে আমাদের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না, আমরা আমাদের কথা অনুযায়ী বলি, বা ন্যাচারাল গ্যাস, এটাও কিন্তু ওইটার মধ্যে ওয়ান কাইন্ড অফ পড়ে। সো বলতে পারো যে ওয়ান কাইন্ড অফ যে 61 আর 24, তুমি যদি সাম করো তাহলে আমার ধারণা 85 পেয়ে যাবা। একদম 85%, টোটাল 85%ই কিন্তু আমার আসতেছে কোত্থেকে বলতো? ফসিল ফুয়েল থেকে। এগুলো সব ফসিল ফুয়েলের আন্ডারে, কথা বুঝতে পারছো? সব হচ্ছে আমার ফসিল ফুয়েলের ফসিল আন্ডারে। হ্যাঁ, তো আমার ফসিল ফুয়েল বলতে আমরা আসলে বেসিক্যালি ইন্ডিকেট করি যেটা তুমি ন্যাচারালি পাচ্ছ, ন্যাচারালি তুমি পাচ্ছ, বা বাট এটা আমাদের ফসিল ফুয়েল গুলো আসলে দেখা গেছে জেনারেটর অনেক প্রসেস আছে। নর্মালি হচ্ছে তোমার অনেক গাছ, ট্রি, ওইগুলো অনেক বছর ধরে মাটির নিচে তোমার ইয়ে করে থাকলে, চাপা পড়ে থাকলে তখন হচ্ছে তোমার এগুলা তৈরি হয়। এই যে পাওয়া যায় না, যেমন বাংলাদেশে কিসের, বেসিক্যালি কিসের মাইন পাওয়া যায়? ন্যাচারাল গ্যাসের মাইন পাওয়া যায়, ঠিক আছে। আবার যেগুলো মিডল ইস্ট কান্ট্রি,
যেমন সৌদি, তারপর হচ্ছে তোমার তুমি তো জানোই যে কান্ট্রি গুলো চিনো, ওরা বেসিক্যালি অয়েলের জন্য ফেমাস, কারণ ওদের অয়েলের প্রচুর মাইন আছে। তো পুরা আমি যে জানি না, পুরো ওয়ার্ল্ড এর অয়েলই আছে কিন্তু তোমার হচ্ছে এই মিডল ইস্ট থেকে। কথা বুঝতে পারতেছো? আমাদের আছে হচ্ছে তোমার আমাদের আছে হচ্ছে ন্যাচারাল গ্যাস, এটা হচ্ছে বিডিতে ন্যাচারাল গ্যাসটা বেশি পাওয়া যায়। কোলও আমাদের খারাপ না, মোটামুটি কোলও আমাদের মোটামুটি আছে। তো বাট এইখানে একটা দেখো, এরা কিন্তু ইউজার ফ্রেন্ডলি না, কারণ ফসিল ফুয়েলে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে এদেরকে অনেক অনেক ব্লা 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 এনভায়রনমেন্ট অনেক ক্ষতি করে। বাট স্টিল নাও এরাই সবচেয়ে বেশি। আমাদেরকে বেশি বলা হয় কাজের কথা, রিনিউয়েবল সোর্স দেখো মাত্র 4%। আমি তোমাকে আগেও বলছিলাম যে বিকজ রিনিউয়েবল সোর্স এখনো এখনো ইন্ডাস্ট্রিটা এভাবে বুম করে নাই। ঠিক আছে, এটা হচ্ছে, স্টিল নাও ইটস গ্রোয়িং, অনেক বছর সময় লাগবে। এবং এটাতে তোমার প্রধান কারণটা কি, মেইন কস্টটাই হচ্ছে এটাতে তুমি ইলেকট্রিসিটি প্রোডাকশন করতে তোমার অনেক কস্ট হয়। তুমি নর্মালি চিন্তা করো, আমাদের বাসা বাড়ির এখন 1 ইউনিট বিদ্যুতের দাম কত আমি ঠিক জানি না, বাট যাই হোক না কেন, তুমি যদি সেম হচ্ছে তুমি যদি ইলেকট্রিসিটি রিনিউয়েবল সোর্স, ধরো তুমি সোলার সেল ইউজ করে প্রোডাকশন করবা, তাহলে সেম ইলেকট্রিসিটির দামই কিন্তু পার ইউনিটের দাম তোমার বেড়ে যাবে, ওইখানে প্রায় ডাবল হয়ে যাবে। Plus ওখানে তোমার অনেক মানে আদার্স অনেক কস্ট থাকে। সো মানে এটা কমবে কস্ট, অবভিয়াসলি এগুলো ট্রাই করতেছে, রিসার্চ হচ্ছে, বাট স্টিল নাও ইন্ডাস্ট্রিটা হবে এখনো বুম করে নাই। সো দেখো, এই কারণে রিনিউয়েবল সোর্স কিন্তু মাত্র 4% পুরো ওয়ার্ল্ডে। এটা কিন্তু তোমাদের বইটা কিন্তু আসলে শুধু বাংলাদেশ পার্সপেক্টিভে না, এটা কিন্তু পুরো ওয়ার্ল্ড পার্সপেক্টিভে। এবং আই হোপ যে এটা 2018, হ্যাঁ 2018-এ, যদিও 6 বছর আগের ডাটা, এখন হয়তো একটু বাড়ছে 4% থেকে, আমার ধারণা ম্যাক্সিমাম গেলে 8 বা 10% গেছে, বাট খুব বেশি বাড়ে নাই। আর নিউক্লিয়ার আর হাইড্রো যেটা, এই দুটাকে আসলে রিনিউয়েবলের মধ্যে ওইভাবে ফেলা হয় না। অনেকে যদিও এদেরকে রিনিউয়েবলের মধ্যে ফেলা ট্রাই করে, বাট এরা আসলে রিনিউয়েবল না। এরা আবার ফসিল ফুয়েলের মধ্যেও না, এরা আদার্স দিয়ে ফসিল। এখন নিউক্লিয়ারকে কেন আসলে বেশি ইউজ করা হচ্ছে না, এটা তো তোমাকে আগের দিনই বলছিলাম, যে নিউক্লিয়ারটা আসলে তোমার অনেক রিস্কি একটা টাস্ক, এই কারণে সবাই নিউক্লিয়ার থেকে সরে আসতেছে। দো ইট ক্যান প্রোভাইড হিউজ এনার্জি। আর হাইড্রো তো আমরা দেখি, বাট হাইড্রোর অনেক প্রবলেম আছে, হাইড্রো আসলে ভালো কিছু না। তাইলে তো সবাই হাইড্রোই বানাইতো, যেমন বাংলাদেশে তুমি চিন্তা করে দেখো, বাংলাদেশ কিন্তু একটা বলতে পারো যে রিভার সাইড কান্ট্রি, বাট স্টিল নাও বাংলাদেশে কিন্তু কখনোই হাইড্রো বুম করে নাই। সেই পাকিস্তান আমলে একটা হাইড্রো বানাইছে, ওইটাই এখনো আছে। এখন তুমি বলতে পারো কেন, এবার আমার একটা কোশ্চেন ছিল যে অন্য দেশে না হয় ওভাবে রিভার সাইড কান্ট্রি না, বাট আমরা তো রিভার সাইড কান্ট্রি, তাহলে আমাদের এত এত রিভার, তাহলে কেন আমরা আসলে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বানাই না? এটা কারণ হচ্ছে আসলে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট করতে হলে তোমাকে বাঁধ দিতে হয়, মানে পানি আটকাইতে হয়। সো এই পানি আটকায়, সেটাকে জেনারেল মেকানিজম জানো কিনা, পানি আটকায় বাঁধ দিয়ে, তারপর সেই একটা হাইট পর্যন্ত পানি উঠে, দেন সেটাকে হচ্ছে এখানে হচ্ছে তোমার জিপি, মানে গ্র্যাভিটেশন পটেনশিয়াল এনার্জি জমা হয়। সেইখান থেকে যখন ছেড়ে দেয় পানিগুলোকে, তখন ওরা নিচে নেমে আসে, কাইনেটিক এনার্জি পাওয়া যায়। এই কাইনেটিক এনার্জিটাকে দিয়ে আমি হচ্ছে যখন ঘুরাই আমার জেনারেশনে, তখন ইলেকট্রিসিটি জেনারেশন পাওয়া যায়, মানে মেকানিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্সন আর কি, টারবাইন ঘুরায়, যাক সেগুলো ডিফারেন্ট ইস্যু। তো এইটা, বাট এইখানে ব্যাপারটা হচ্ছে এই যে তুমি পানি যে বাদ দিয়ে আটকাচ্ছ, এইটা কিন্তু ভালো কিছু না, এটা নেচারের জন্য অত ভালো কিছু না। ঠিক আছে, এতে করে দেখা যায় যে মাটির পলি কমে যায়, বা আদার্স অনেক মানে, ওগুলো তো আমি অত ভালো বুঝি না, বাট এনভায়রনমেন্টালি ইটস হার্মফুল। দ্যাটস ওয়াই হচ্ছে যে আমরা আসলে এই হাইড্রো পাওয়ার প্ল্যান্টের দিকে আমরা আসলে যাচ্ছি না, বা হাইড্রো পাওয়ার প্ল্যান্টটা আমাদের কখনোই বুম করে না। ঠিক আছে, এবং এটা বুম করা যাবে না, করবেও না। নিউক্লিয়ার তো করেই না, সবাই বরঞ্চ নিউক্লিয়ার থেকে সরে আসতেছে। আর রিনিউয়েবলের দিকে সব, ইটস ট্রু, রিনিউয়েবলের মধ্যে আসলে কারা পড়ে এগুলো তুমি মানে চেনার কথা, যেমন সোলার সেল একটা প্রধান পার্ট। আরো অনেক আছে, আসলে আমরা বাংলাদেশে বসে শুধু সোলার সেলই চিনি, আর কিছু চিনি না। সোলার সেল ছাড়াও আরো বহুত বহুত রিসার্চ, যেমন তোমাদের বইটি আমি বারবার একটা এক্সাম্পল দেয়, যেটা টাইড, বাট টাইডাল ওয়েভ, এইটা আসলে খুবই রেয়ার, রেয়ার না আসলে, বা বাইরে কান্ট্রি গুলো এটা নিয়ে প্রচুর রিসার্চ করতেছে। ওরা কারণ ওরা সোলার সেল অলরেডি রিসার্চ করতে করতে স্যাচুরেশনে চলে গেছে, বা একটা পর্যায়ে আছে। বা টাইডাল ওয়েভটা একটা মোটামুটি বলতে পারো যে এইটা একটা, যে পানির টাইডকে কাজে লাগায় ওশনোগ্রাফি, বা ওশনের টাইডকে কাজে লাগায় সেখান থেকে ইটিস জেনারেশন করা, ইটস নিউ থিং। একটা বলতে পারো যে এটা নতুন একটা রাস্তা। আর আরো তো প্রচুর আছেই। ঠিক আছে, যেমন আরএফ সোর্স না, তুই কোনো কোশ্চেন করছো? উইন্ডমিল। আমি বলছি হ্যাঁ, যে উইন্ড, আরেকটা আসলে ইয়েস, গুড, উইন্ডমিল। উইন্ড, হ্যাঁ উইন্ড। উইন্ড এনার্জিকে কাজে লাগিয়ে করা হয়, এইটা আমাদের দেশে কিছু আছে, এইটা আমাদের দেশে কিছু আছে। বাট এই উইন্ডটা আসলে হচ্ছে
কারণ উইন্ডে দেখা গেছে কি যে উইন্ডে আসলে তোমার আহ কেন বুম করে অনেকগুলো রিজন আছে। কারণ উইন্ড হচ্ছে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, লাইক ধরো এয়ার এর হচ্ছে ফ্লো, মানে এয়ারের ফ্লোর উপর যেহেতু সে ডিপেন্ড করে, সো এটা ভেলোসিটি রিলেটেড। সো প্লাস হচ্ছে এটা তোমার হচ্ছে সিজনের সাথে রিলেটেড। প্লাস হচ্ছে এটা তুমি জিওগ্রাফিক্যাল ধরো, তো আমাদের ঢাকায় করে তো এটা লাভ নাই, কারণ ঢাকায় আসলে ওরকম এয়ার ফ্লো থাকে না। যেখানে এয়ার ফ্লো বেশি সেখানে বেশি তোমার ফ্লো পাবা, বেশি ঘুরবে, so সেখানে এনার্জি বেশি পাওয়া যাবে। তো দেখা গেছে এটা আসলে কোস্টাল এরিয়া গুলোতে করে। যেমন সেন্ট মার্টিনে আমি জানি না আছে কিনা, শুনছিলাম একবার আছে, আমাদের ফেনীতে একটা আছে এটা আমি জানি। সো এরকম। সো বাংলাদেশে আসলে ওইভাবে এই উইন্ডটা আসলে গ্রো করে এবং এটা আসলে গ্রো করার মতো একটা, বাট হচ্ছে বাংলাদেশে তোমার প্রাইভেট সেক্টরে একটা আছে আমি জানি, পাবলিক সেক্টরে বোধহয় একটাই আছে, খুব বেশি নাই। বাট এখান থেকে আসলে যেই তুমি টাকাই নেবে, ধরো তুমি এখন সেম অ্যামাউন্ট অফ টাকা তুমি হচ্ছে যে ধরো ন্যাচারাল গ্যাসে ইনভেস্ট করে তুমি বেশি পাচ্ছ, বাট তুমি এইখানে কম পাচ্ছ। এখন যদিও ন্যাচারাল ফ্রেন্ডলি, বাট তোমাকে তো ব্যবসা ভাবতে হবে। এখন ধরো তুমি বেশি দামে বেচো, কাস্টমার তো সেটা কিনবে না। ধরো সিম্পল, আমি তুমি একটা দোকানে গেছো একটা জামা কিনতে, ধরো সেম জামা সেম কোয়ালিটি সেম, ধরো একজন বললো কি যে আমি এটা বাংলাদেশে বানাইছি, তাই হচ্ছে তোমার এটা দাম কম, কারণ এটা বাংলাদেশে আমরা প্রোডাকশন করছি। আর কেউ হচ্ছে সেম জিনিসটাই তোমার কি করলো, বাইরে থেকে এক্সপোর্ট করে আনলো, ভ্যাট ট্যাট মিলায় সেটা দাম বেড়ে গেল, তুমি কিন্তু ওটা কিনবা না। ঠিক আছে, হয়তো আমি বলতে চাচ্ছি কোয়ালিটি সেম, ইচ এন্ড এভরিথিং সেম, তখন কিন্তু তুমি কেন, যত বড় লোকই হোক সে কিন্তু কিনবে না। হ্যাঁ, এখন কোয়ালিটি ভালো হয়, ধরো অনেক সময় দেখা গেছে যে বাংলাদেশে প্রডিউস করা জিনিস আর এক্সপোর্ট করা জিনিসের মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়। তখন দেখা গেছে যে যাদের টাকা বেশি ওরা তোমার ওই এক্সপোর্ট করা জিনিসটা কিনতে চায়, আর যারা ধরো অত মধ্যবিত্ত বা গরিব তারা মোটামুটি এটা কিনে। বাট যদি একদম ইকুয়াল কোয়ালিটি তুমি ইমাজিন করো, এখন এইটা তো জামা কাপড় বললাম, বা জামা কাপড়ের জিনিসটা ডিফারেন্ট, বা অন্য কোনো প্রোডাক্টের জিনিসটা ডিফারেন্ট, বাট এই ইলেকট্রিক্যাল এনার্জির ক্ষেত্রে তো আসলে তোমার কোনো এরকম ব্যাপার নাই। তো তুমি এদের চিন্তা করে দেখো যে তুমি যদি এই কারণে ন্যাচারাল গ্যাস মানে ফসিল ফুয়েলটা এখনো কেন হচ্ছে যে তোমার তোমার হচ্ছে বুম করে আছে, কারণ হচ্ছে যে ও তো তোমাকে কম টাকায় জিনিস দিতে পারতেছে, এবং কোয়ালিটি এখানে তেমন ম্যাটার করতেছে না। সেম একদম, মানে ইলেকট্রিক্যাল এনার্জি তো কোয়ালিটি কোনো বিষয় নাই, তোমার লাগবে ইলেকট্রিসিটি, তুমি ওটা দিয়ে চালাবা জিনিসপাতি, তো তোমার তো এখানে কোয়ালিটির ব্যাপার নাই। সো তুমি এখন সেম যে অ্যামাউন্ট অফ এনার্জি তুমি উইন্ড, সোলার সেল এগুলো থেকে প্রডিউস করতে গেলে তোমার টাকা বেশি লাগতেছে, তো টাকা তোমার যদি প্রোডাকশন করতে টাকা বেশি খরচ হয়, তুমি তো বেশি দামেই বেচবা, তুমি তো কম, তুমি তো তোমার লস করে বেচতে পারবা না, কাস্টমার তো তখন নিবে না। এইটা হচ্ছে তোমার এই কারণেই দেখো আমরা কিন্তু বাসা বাড়ি কোথাও সোলার সেল প্যানেল আমরা বসাচ্ছি, করতেছি না। হয়তো লং টার্মে হয়তো আমাদের লাভ আছে বা একটা পরিমাণ কম, এখানে কিন্তু বসাচ্ছে না। তো আমরা সবাই কি করতাম, একটা 10 বছরের জন্য সোলার, 10 বছর বা যত বছর হোক আমরা সোলার প্যানেল কিনে লাগিয়ে ফেলতাম, আমাদের সরকারের কাছ থেকে লাগবে না, আর ভালোই হইতো। যে আমাদের এই যে বিভিন্ন প্রবলেম টবলেম হয়, নেট চলে যায়, এটা এটা আমাদের নেওয়া লাগতেছে না, নেওয়া লাগতো না। আমার কথা বুঝতে পারছো? তো এখানে অনেক হুম। অনেক ব্যাপার আছে। যেমন একটা হ্যাঁ, কথা মাঝে বলা হচ্ছিল যখন ইন্টারনেট চলে গেছিল, যে তোমার স্টারলিংক এর ইন্টারনেটের কথা, আমি জানি না তুমি এটার নাম শুনছো কিনা। স্টারলিংক যেটা হচ্ছে তোমার, ওই লোকটার নাম কি, যে হচ্ছে টুইটারের মালিক, ইলন মাস্ক। ইলন মাস্ক চেনো? ইলন মাস্ক, হ্যাঁ, ইলন মাস্ক, তো হ্যাঁ। ইলন মাস্ক তো টুইটারের মালিক, তো ও স্টারলিংকটা তোমার বের করছে, এটা স্যাটেলাইট দিয়ে কাজ করে। তো এই লাইনটা তুমি যদি নিতে পারো, এটা বাংলাদেশে আমি জানি যে যতটুকু জানি এটার অফিস খুলছিল, বাট এটা এখনো বাংলাদেশে ওদের কার্যক্রম শুরু করছে কিনা আমি জানি না। তুমি যে স্টারলিংকের ইন্টারনেট নাও, তাহলে দেখা যাবে যে তুমি আসলে স্যাটেলাইটের মাধ্যমে যেহেতু কাজ করে, গভর্নমেন্ট এটা অফ করার রাস্তা নাই, তো তুমি চালাইতে পারবা। তো এইটা একটা, এইটা তখন কথা তখন প্রচুর বলা ছিল যে এইটা যদি থাকতো তাহলে আর আমাদের ইন্টারনেট অফ থাকতো না। ইটস এ ডিফারেন্ট থিং। যাই হোক, আমি জানি না স্টার্লিং এর কোয়ালিটি কেমন, এখন হইতে পারে আমি স্টার্লিং এর কোয়ালিটি ভালো না, যাই হোক আমাকে আসলে এগুলো জানতে হবে, আমি জানি না তাই বলতে পারতেছি না, বা টাকা বেশি হইতে পারে। তো এখানে অনেক অনেক ফ্যাক্টর থাকে, তো কোনো কিছু ভালো হলেই যে সেটার সাথে সাথে মানুষ নিয়ে নিবে এমন না, সেটা তোমার ক্রয় ক্ষমতার সাধ্যের সীমার মধ্যে থাকতে হবে, এবং সেটা আসলে তোমার কোয়ালিটি ওই রকম মানে হইতে হবে। ঠিক আছে, সবকিছুই আসলে একটা ট্রেড অফের ব্যাপার আছে। তো এই কারণে এগুলো বুম করতে পারতেছে না, যদিও রিনিউয়েবল সোর্স বা এনভায়রনমেন্টের জন্য ভালো, এটার রিসাইকেল করা যায়, এক্সেপ্ট এক্সেপ্ট। এই কথাগুলো এখানে বলতাম। আমার ধারণা আমার আলোচনা করার কিছু নাই, রিনিউয়েবল নন রিনিউয়েবল কি, কেমনে কি কাজ করে, এগুলো তুমি নিজে রিডিং পড়বা। এটা হচ্ছে ডিরেক্ট ফ্রম সান, অলরেডি বলে ফেলছি সোলার প্যানেল দিয়ে কেমনে কি করে, তো এগুলো আমি আর বলবো না। এগুলো তুমি যারা উইন্ড পাওয়ারের কথা তুমি নিজেই বলছো, আমিও তো বলছি কিছুক্ষণ ধরে, এগুলো আর বলবো না। ওয়েভ পাওয়ার দিয়ে কিভাবে কিভাবে কাজ করে, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার পানিকে যে বাদ দিয়ে করে, এটা আমরা তোমার বলছি। যাক, এটা একটা ছবি দিছে, এটা হচ্ছে মেবি সাউথ আমেরিকায়। তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু, এইটা আমি একটু তোমাকে দেখাবো, এগুলোকে ডোম বলে আর কি।
আচ্ছা, এই যে আমি একটু কি কি? তোমাকে মার্ক মার্ক করে দেখাই। Oh, so দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, এই যে এখানে এগুলা যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে ডোম। মানে এগুলা দিয়ে যেটা করা হয়, পানি এইখান থেকে দেখো আসতেছে, বাট এই জায়গাতে এসে আমি পানিটাকে আটকায় ফেলতেছি, বা এটাকে ওরা বাদ দাও, আটকাই দিচ্ছি। তারপর এখানে পানি জমা করে একটা হাইট পর্যন্ত উঠাচ্ছি, তারপর দেখো এখানে নিচে ঠাস করে নিচে নামতেছে, দেখছো? তো এই যে তুমি যখন এখানে স্টোর করলা, তখন তুমি এখানে আসলে জিপি বা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি তুমি জমা করছো। দেন এইটা থেকে তুমি যখন ছেড়ে দিচ্ছ, তখন কিন্তু কাইনেটিক এনার্জি পাচ্ছ। আর এই কাইনেটিক এনার্জিটা কাজে লাগায় আমি আসলে ওই যে ইলেকট্রিসিটি জেনারেশন যেভাবে করে আমরা জানি, তুমি না জানলেও অসুবিধা নাই। টারবাইন নামে একটা জিনিস থাকে, ওটাকে ঘুরায় এইভাবে, এই কাইনেটিক এনার্জিটা কাজে লাগায়, দেন এইটার আউটপুটে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি পাওয়া যায়। বুঝতে পারছো? তো এই মেকানিজমে কাজ করে। সো এইটার কথাই বলতেছিলাম, যে ছবিটা দিলাম আমাদের দেশে একটা কাপ্তাই। আমি কাপ্তাইতে ঘুরতে গেছিলাম, বাট কাপ্তাই পাওয়ার প্ল্যান্টটা তো আর নর্মালি ঢুকতে দেয় না উইদাউট পারমিশন, সো আমি কাপ্তাইতে পাওয়ার প্ল্যান্টে ঢুকি নাই। বাট এই যে ডোমটা আমিও দেখছি, তোমার হচ্ছে যে বোটে করে যাওয়ার সময় দেখছিলাম আর কি। যাই হোক, জায়গাটা মোটামুটি সুন্দর কাপ্তাইয়ের। আমি একবারই গেছিলাম। আচ্ছা, সো এইটা হচ্ছে তুমি এখান থেকে দেখলা। আচ্ছা, হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশন, হ্যাভ এ ভেরি শর্ট স্টার্ট আপ টাইম। আচ্ছা, এখানে একটা স্টার্ট আপ টাইমের কথা যেহেতু বলছি, তাই এটা একটু আনি। পাওয়ার প্ল্যান্টের কিন্তু আরেকটা বিষয় আছে। এইটাও তুমি ডিলিট করতে পারবা, যে একটা ইলেকট্রিক্যাল পাওয়ার প্ল্যান্ট কিন্তু তুমি চাইলেই অন আর চাইলেই অফ করে দিতে পারবা না, এটা সুইচের মতো না। ধরো তোমার মন চাইলো, আচ্ছা আমার প্রোডাকশন হয়ে গেছে আমি অফ করে দিই, আমার প্রোডাকশন দরকার নাই আমি অফ করে দিই, নো, এটা সম্ভব না। সবগুলো পাওয়ার প্ল্যান্টেরই আসলে একটা, চাইলেই হঠাৎ করে অন করা যায় না, আবার অফ করে দিলে চাইলে অন করা যায় না, আবার অন করা থাকলেও চাইলে সাথে সাথে তুমি অফ করে দিতে পারবা না। একটা এদের টাইম আছে। সো এই টাইম আসলে এক একটা পাওয়ার স্টেশনের ক্ষেত্রে এক এক রকম ডিপেন্ড করে। সাধারণত কোল পাওয়ার প্ল্যান্ট গুলা, তাদের যে স্টার্ট আপ টাইম, মানে অন করার জন্য যে টাইমটা লাগে সেটাকে বলে স্টার্ট আপ টাইম। স্টার্ট আপ টাইমটা খুবই হাই হয়। আর যারা হাইড্রো ইলেকট্রিক্যাল পাওয়ার প্ল্যান্ট, স্টার্ট আপ টাইমটা সাধারণত লো হয় বা ভেরি শর্ট হয়। ঠিক আছে? সো এইটাই এখানে এগুলোই বলা আছে, এই যে ফসিল ফুয়েল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে স্টার্ট আপ টাইমটা লং টাইম হয়, আর ওটার ক্ষেত্রে বেসিক্যালি শর্ট টাইম হয়। তো এইটাকে কাজে লাগায় অনেক। দেখা গেছে যে আসলে যখন আমাদের একটা বেশ একটা ডে টাইম বড় হয়, ডে টাইম কখন বলো তো? সামারে। তো সামারে যেহেতু ডে টাইম বড় হয়, তো সামারে কিন্তু আমাদের পাওয়ার বেশি লাগে। তো এই কারণে তখন বা সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফসিল ফুয়েল নিউক্লিয়ার ব্যবহার করি। আর যেগুলো ক্ষেত্রে যেমন যখন উইন্টার থাকে, বা যখন আমাদের হ্যাঁ সিজনটা, ওই সিজনে কিন্তু আমরা হাইড্রিক পাওয়ার প্ল্যান্টের কাজে লাগাই। এগুলা এগুলা আরো অনেক কাজে ভ্যারি করে, আমরা পড়ছি, তোমাদের তো জানার দরকার নাই, জাস্ট এখানে আছে দেখে একটু বললাম আর কি। ঠিক আছে? বুঝতে পারছো? so far বুঝেছি। আচ্ছা, বায়োমেস ফুয়েলের কথা খুব বেশি কিছু বলবো না। বায়োমেস বিভিন্ন তোমার হচ্ছে ওই যে তোমার ওয়েস্টেজ থেকে যেটা তোমার প্রোডাকশন করে, এটাও খুব আহামরি কিছু না, এখান থেকেও খুব বেশি কিছু পাওয়া যায়। আর ফসিল ফুয়েলের কথা তো বলছি, কেমনে কি কাজ করে এগুলা একটু নিজে নিজে পড়বা, এখান থেকে আমার বলা কিছু নাই। নিউক্লিয়ার ফুয়েলের কথা বলছি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ইউরেনিয়ামে যে রিয়েকশন করে কাজ করে এইটা। এই জিও থার্মাল আর টাইডাল এগুলা বাংলাদেশে নাই। সোজা বাংলায় বলি, এটা বাংলাদেশে নাই। এগুলা রিসার্চের আমি আমার জানা মতে নাই। আমি জানি না আসছে কিনা, এখন আসছে কিনা নতুন করে, বাট আসার কথা না। কারণ এগুলা এখনো রিসার্চ পর্যায়ে। ইভেন বাইরের দেশেও আসলে এগুলা ওইভাবে যে বুম করছে এরকম না। হচ্ছে, কাজ হচ্ছে, বাট ওইভাবে যে জেনারেট করতে পারতেছে এরকম না, আছে বাট খুবই কম। প্লাস এগুলো হচ্ছে সব জায়গায় করাও যায় না। যেমন জিও থার্মাল আসলে মেইনলি আমাদের ইন্টেরিয়র বানানো আর্থ যায় অনেক না। হট, সেইটা দিয়ে করে। এটা মেইনলি এই জিও থার্মালটা আমার জানা মতে সেই সব জায়গাতেই করে, যেখানে হচ্ছে তোমার ওই যে, ওটাকে আসলে ইংলিশ টার্মটা আমি জানি না, অগ্নুৎপাত হয় বলে আর কি। তো ওই যে ওই ওই জিনিসটা যেসব জায়গায় হয়, বাংলায় বলে অগ্নুৎপাত, এখন ইংলিশটা আমি বলতে পারতেছি না। মানে হচ্ছে লাভা বের হয় মাটি মাটি থেকে, মাটি মানে ভেদ করে আগুন বের হয় আর কি। এটা মেইনলি অস্ট্রেলিয়াতে মানে কিছু কিছু কান্ট্রি হয়। আমি এটা ইংলিশ টার্মটা তোমাকে বলতে পারতেছি না, এই ন্যাচারাল ডিজাস্টারটা ইংলিশ টার্ম কি আমি জানি না। বাট এই ওই ধরনের অনেক কিছুতে হয়, আমাদের দেশে এটা একেবারেই হয় না। So ওই ধরনের যেগুলো হট আন্ডারগ্রাউন্ড রক থাকে যেসব জায়গায়, ওই সব জায়গাতে মেইনলি জিওথার্মাল সোর্স থেকে এনার্জি থেকে তোমার প্রোডাকশন করে। এগুলা খুবই কম, এখান থেকে কিছুই এনার্জি মানে খুবই লিমিটেড, বুঝছো? এগুলা আসলে মানে এগুলো গোনায় ধরি না আর কি। টাইডালও অনেকটা সেম, বাট টাইডাল নিয়ে research হচ্ছে, টাইডাল নিয়ে রিসার্চ হচ্ছে, ইউএসএ তে রিসার্চ হচ্ছে আমি জানি। তো এটা আর কি। আচ্ছা, ইউজিং এনার্জি রিসোর্স টু জেনারেট ইলেকট্রিসিটি, এইটা আমি তোমাকে একটু পড়াবো, কারণ এইটা নিয়ে আমি আসলে তোমার কথাবার্তা বলতেছিলাম, বা তোমাদের বইটা ভালো লাগলো। এগুলা কিন্তু আমরা ট্রিপলিতে ঢুকার পর পড়ছি, বুঝছো? এগুলা কিন্তু আমাদের বাংলা মিডিয়ামের বইতেও ফেভারিট নাই। বুক হয়ে গেছে। হ্যাঁ, এগুলা কিন্তু আমরা ইলেকট্রিক্যাল, মানে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে এগুলো ডিটেলসে পড়ছিলাম আর কি। আচ্ছা, সো এই তো চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে।
তা আমরা এই পার্টটা একটু ভালো করে পড়ি, এটা আগে একটু ভালো করে বুঝো, যদিও আমি অনেকক্ষণ ধরে তোমাকে বলছি, বাট এখন ছবিটা পেয়ে আমার একটু ভালো লাগলো। তো ছবিটা আমরা একটু দেখি, ভালো করে দেখো এখানে যে তোমার বেসিক্যালি যে এটা কোল পাওয়ার প্ল্যান্টের ছবি দিচ্ছে, বুঝতে পারছো? যাক, বেছে বেছে ভালো ছবিটাই দিচ্ছে, কোল পাওয়ার প্ল্যান্টটা ভালো বোঝা যায়। তো এই দেখো এখান থেকে কোল সাপ্লাই আসতেছে। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে বড় কোল পাওয়ার প্ল্যান্ট কোথায় জানো? Nope. বড়পুকুরিয়া, দিনাজপুর। জানি না। আচ্ছা, সো এইটা তুমি হচ্ছে যে একটা ভিডিও দেখতে পারো, ওই যে বুয়েটের একটা স্যার আছে না, এনার চৌধুরী, ইউটিউবে ভিডিও বানায়, চিনো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, যেটা যাও, ওনাকে পার্সোনাল খুব বেশি একটা ভালো লাগে না, বাট উনি হচ্ছে যে এইখানে তোমার হচ্ছে যে একটা তোমার হচ্ছে যে গিয়ে ভিজিট করে একদম হচ্ছে যে তোমার কিভাবে প্রোডাকশন হচ্ছে না হচ্ছে এটা একটা ফুল একটা ভিডিও করছিল, চাইলে ওই ভিডিওটা দেখতে পারো। দেখলে খুবই ভালো লাগবে, আমি নিজেও দেখছি, কারণ সবার তো আর ওখানে যাওয়ার সুযোগ হবে না। সে যাইতে পারছিল এবং পুরাটা মিলে সেটা খুব ভালো একটা ভিডিও করছিল, আমার কাছে বেশ ইনফরমেটিভ এবং ভালো ভিডিও লাগছিল। সো ওইটা দেখতে পারো। বাংলাদেশে এটাই হচ্ছে সবচেয়ে বড় আমার জানার মতে কোল পাওয়ার প্ল্যান্ট, যেখান থেকে বাংলাদেশের ম্যাক্সিমাম মেজরিটি ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই হয় এই জায়গাটা থেকে। তো যাই হোক, এইখানে তুমি দেখবা যে এরকম কোল সাপ্লাই থেকে এরকম এভাবে এই যে এভাবে এটাকে কি বলে আমি নামও জানি না, এখান থেকে এভাবে নাম আছে, এটার নাম হচ্ছে কি জানি, এটা বেল্ট বলে, কোভায়ার ব্লেড বেল্ট না কি জানি। ঠিক আছে, আমি অ্যাকচুয়াল টার্মটা তোমাকে বলতে পারছি না, একটা বেল্ট বলে। তো এইটা দিয়ে এভাবে কোল আসে, সেই কোলটা হচ্ছে তোমার এখানে আশেপাশে যে চিমনি দিয়ে ধোয়া বের হয়, দেখছো না এগুলা? ইটের ভাটায় মেনলি দেখা যায়, ব্রিক ইয়েগুলাতে, যেখানে ব্রিক বানায় আর কি, বাট এখানেও দেখা যায়। তো এইখানে তোমার হচ্ছে বার্ন টার্ন করে, এনার্জি পায়, তো দেন হচ্ছে এই বয়লার দিয়ে পাঠায়, বেসিক্যালি এই বয়লারে তোমার হিট দিয়ে ওকে বার্ন করে তারপর এখানে কন্ডেন্সারে আবার হচ্ছে এটাকে ঠান্ডা করা হয়। ঠিক আছে, আর টারবাইন থাকে, যে তোমাকে বলছিলাম না কিছু টারবাইন ব্লেড ব্লেড টাইপের জিনিস থাকে, এগুলোকে মেইনলি ঘুরানো হয়, এভাবে ঘোরানো হয়। ঘুরানোর পর এ হচ্ছে ঘুরতেছে, এই ঘুরার এনার্জিটা দিয়ে জেনারেটর দিয়ে ইলেকট্রিসিটি প্রোডাকশন করা হয়, এবং সেই প্রডিউস ইলেকট্রিসিটিটা পরবর্তীতে ট্রান্সফরমার দিয়ে ফ্রিকোয়েন্সি ট্রান্সফার করে সেটাকে হচ্ছে ট্রান্সমিশন লাইন দিয়ে পরবর্তীতে বাসা বাড়িতে চলে যাওয়া হয় বিদ্যুৎ। যাই হোক, আমি খুবই সিম্পলিফাই করে বললাম, বাট এই পুরো জিনিসটা যদি বুঝতে চাও আমি তোমাকে ভিডিও লিংক দিয়ে দিব, ওখানে তুমি দেখবা। বাট মেইন কনসেপ্টটা বুঝো, কনসেপ্টটা হচ্ছে মেইনলি কি, মেইনলি কনসেপ্টটা হচ্ছে তোমার এখানে একটা কোর সাপ্লাই থাকবে, কোলটা আসবে, কোলটা বয়লার বার্ন করবে। এই বয়লারটা কেন ইউজ করা হয় এটা বুঝো, যদিও তুমি রিডিং পড়তে গেলে পাবা, তাও বলতেছি। কয়লারে বার্ন করা হয়, কয়লারে তুমি যখন কোলটাকে বার্ন করবা তখন কি জেনারেট হবে বলো তো? স্টিম জেনারেট হবে, এই টু ফর্ম স্টিম। দেন এই স্টিমটা তুমি কি করবা, এই যে টারবাইন আসলে ব্লেডের মতো খাঁচকাটা থাকে, তো সেই ব্লেডের মতো খাঁচকাটা থাকে, এইটাকে হচ্ছে সে ঘুরাবে, টার্ন করবে। দেন এই যে থার্মাল এনার্জিটা, সেটা থার্মাল এনার্জি থেকে তোমার কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে, এবং এই কাইনেটিক এনার্জিটাই তোমার পরবর্তীতে হচ্ছে জেনারেটরের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রোডাকশন করবে। মানে একদম তোমাকে বললাম বেসিক্যালি জেনারেটরে কিভাবে কাজ করে, তারপর টারবাইন পুড়ে কাজ করে, এগুলা হিউজ টপিক, এগুলো আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে এসে খুব ডিটেলসে পড়ছি, তোমার ও লেভেলে এত কিছু বোঝার দরকার নাই। জাস্ট মেইন ওভারভিউটা বুঝো, আর একটু অনলাইনে ভিডিও দেখো, বাংলাদেশের ওই যে এনএসআর এর ভিডিওটাই দেখো, তাইলে বেশি ভালো হবে, কারণ উনি একদম বাংলাদেশের কোল পাওয়ার সবচেয়ে বড় কোল পাওয়ার প্ল্যান্টটা একদম টু দা পয়েন্টে সবকিছু দেখাইছিল। আচ্ছা, সো এইটাই, আর কিছু না। এখন মেইনলি হচ্ছে ওই যে তোমাকে যেটাই বললাম যে রিনিউয়েবল এবং নন রিনিউয়েবলের মধ্যে আসলে আমরা কোন কোন ফ্যাক্ট বা কোন টপিক গুলোতে আমরা আসলে তাদের মধ্যে ডিফারেন্সিয়েট করি বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের ব্যাপারটা আসে, সেটা হচ্ছে যে রিনিউয়েবিলিটি ব্যাপার থেকে। অবভিয়াসলি ফসিল ফুয়েল তো রিনিউয়েবল না, এটা তো তুমি একবার খরচ করে ফেললে শেষ, কস্ট করে ফেললে শেষ, বাট দেখা গেছে যে রিনিউয়েবল সোর্স সেটা করা যায়। কস্টের দিক থেকে অবভিয়াসলি ইটস ট্রু যে তোমার ফসিল ফুয়েলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে অনেক কস্ট, সোলার সেলও মোটামুটি অনেক এক্সপেন্সিভ, বাট ফুয়েলের ক্ষেত্রে কোনো কস্ট নাই, এগুলো ঠিক কথাবার্তাই লিখছে, কারণ সানলাইট ফ্রি। অ্যাভেলেবিলিটি, এটাও জানো। রিলায়েবিলিটি, অবভিয়াসলি রিলায়েবল হবে তোমার রিনিউয়েবল সোর্স। স্কেলেবিলিটি, স্কেল মানে হচ্ছে তুমি সেটাকে বাড়াইতে পারতেছো কিনা, স্কেলেবিলিটি বলে এটাকে। সো দেখা গেছে যে এটাও তোমার আগে থাকবে। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট তো আমরা জানি যে কোনটা ভালো কোনটা খারাপ। সো এই কথাবার্তাগুলো আমি যা বলছি ওগুলাই এখানে লেখা আছে, একটু পড়বা। এখানে একটা Step. একটা আইল্যান্ডের দিছে, যে কোথাকার আইল্যান্ড আই ডোন্ট নো, সাংহেরা আইল্যান্ড, এটা কোন দেশের? এটা নামই ফার্স্ট শুনলাম, আচ্ছা বলতে পারতেছি না কোন দেশের। আচ্ছা যাই হোক, দেন এখানে কিছু ওয়ার্ডকাট দিছে, এগুলা পড়ার কিছু নাই। এনার্জি ফ্রম সান, এনার্জি ফ্রম সান থেকে তো আমরা আগেই বললাম যে তোমার মেইনলি আমরা হিট এনার্জি পাই আর হচ্ছে লাইট এনার্জি পাই, সেটাই এখান থেকে বলছে। হাইড্রোইলেকট্রিক পাওয়ার ও ওয়াটার সাইকেলের মাধ্যমে আসলে সানের সাথে জড়িত, ফসিল ফুয়েল ও ওয়ান কাইন্ড অফ এক ধরনের স্টোর এনার্জি দ্যাট কেম ফ্রম দ্য সান।
সো এই কথাবার্তাগুলো আবার সেই পুরাতন কথাবার্তাই সেগুলাই বলছে। নিউক্লিয়ার ফিউশন রিয়েক্টর এগুলা পড়বা, এগুলা নিউক্লিয়ার রিয়েক্টর মেইনলি হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করা হয় আর কি। ফিউশন রিয়েক্টর, ফিউশন রিয়েক্টর আছে, এগুলা এগুলা আসলে আমার পড়ানো কিছু না, এগুলা পড়বা। এই চ্যাপ্টারটা এখানেই ক্লোজ, আসলে এই চ্যাপ্টারে পড়ার কিচ্ছু নাই। ইভেন তোমার এখান থেকে আসলে এরকম কিছু বেস্ট কি বলে এমসিকিউ ছাড়া এখান থেকে কিছু আসবে না। তো আমি চ্যাপ্টারটা এই কারণেই একদম হালকার উপরে ঝাপসা পড়াইছি। যা বুঝার ওটা যদি বুঝো তাইলে এই এক্সাম এক্সারসাইজের জিনিসগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা? হুম। এটাই, ওই চ্যাপ্টারে আমাদের আর কিছু নাই। এখন হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ওয়ার্ক এন্ড পাওয়ার, এবং হচ্ছে আমাদের পরের যে চ্যাপ্টার গুলো। ঠিক আছে, আচ্ছা আমি এই অনেকদিন ভালোই তো পড়াইছি তোমাকে। আহ আচ্ছা একটু দেখি যে তোমার কি কি চ্যাপ্টার আছে। আর ভাইয়া ভাইয়া কি বলে, হোপফুলি কালকের পরশুর মধ্যে তুমি হচ্ছে ওই বুকটা পেয়ে যাওয়া পাস পেপারে, ওটা স্টার্ট করে দিলে একদম প্রতিটা চ্যাপ্টার পুরো 100% কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি একটু চাচ্ছি আর কি। যাই হোক, ওটা কিসে পাঠাচ্ছ? ওটা আম্মু জানে। I আচ্ছা have no সমস্যা নাই, clue. একভাবে পাঠালে ওটাই। হয়ে যাবে। আমি তো বাসাতেই আছি, পাও নিতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, এখানে এনার্জি, আচ্ছা ওয়ার্ক পাওয়ার পড়বো আমরা। কাইনেটিক পার্টিকেল মডেল অফ ম্যাটার, আচ্ছা এটা গ্যাসের চ্যাপ্টার। থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার, এটাও গ্যাসের চ্যাপ্টার। থার্মাল এনার্জি ট্রান্সফার, এটাও গ্যাসের চ্যাপ্টার। গ্যাস বা আদার্স, আচ্ছা এই চ্যাপ্টার গুলা একটু বোরিং আছে, যাই হোক। সাউন্ড, লাইট, প্রপার্টিজ অফ ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ম্যাগনেটিজম, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস, ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সেস, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, দ্য নিউক্লিয়ার অ্যাটম, রেডিও অ্যাক্টিভিটি, আর্থ এন্ড সোলার সিস্টেম, স্টার্স এন্ড। আচ্ছা খুব বেশি চ্যাপ্টার নাই, হ্যাঁ আমি ভাবছিলাম অনেক চ্যাপ্টার, আসলে না, এগুলো তো পড়াইলেই শেষ হয়ে যাবে। আচ্ছা তো তোমার নিষাদ ভাইয়া মেইনলি কোন কোন চ্যাপ্টার গুলো পড়াইছে? পিছের চ্যাপ্টার গুলো ভালো করে হয়েছে, যেমন ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, আচ্ছা মানে ও কি ওয়েভ থেকে পড়াইছে? ওয়েভস, হ্যাঁ ওয়েভস আচ্ছা ভালো মানে করেছে। 13 তারপর পর্যন্ত। লাইট, আচ্ছা মানে 13 সব, 13 পর্যন্ত মানে ও পড়ায় নাই নাকি? মানে ওর পড়ার মধ্যে পড়ে নাই? 13 এর পরের চ্যাপ্টার গুলো ভালো করে হয়েছে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা তাহলে মেইনলি আমি 13 পর্যন্ত পড়াবো, এর পরেগুলো পড়াবো। তোমার তো সময় আছে, বাট এই পর্যন্ত আর কি। পরেগুলা যেহেতু একবার পড়ছো, ওগুলো আরেকটু তাড়াতাড়ি বা একটু ইয়ে করে পড়ানো, ও চ্যাপ্টার গুলো ছোট, আসলে ওগুলাতে তোমার তেমন কিছু নাই, ও লেভেল তো ওগুলা ওই এ level। চ্যাপ্টার গুলাই তো বেশি হার্ড লাগে, যেমন ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা ভাই আমার এখনো নাম শুনলেও ভয় লাগে। আচ্ছা সমস্যা নাই, ওগুলা টাফ কিছু না, পড়াইলে আরেকবার পড়াইলে ক্লিয়ার হয়ে যাবে আর কি, বুঝতে পারছি। আচ্ছা আমি ভাবছিলাম অনেক কিছু বাকি, আসলে না অনেক কিছু বাকি না, প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে এই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে খুব বেশি আলোচনা আর করবো না, যাকে একটু শুরু করি। ওয়ার্ক এন্ড পাওয়ার জিনিসটা আসলে কি? আচ্ছা ওয়ার্ক এন্ড পাওয়ার যদি একটু ডিসকাশন করতে চাই, আচ্ছা নেক্সট বই ধরেই পড়াবো নিয়ে, আজকে আমি আমার মতো করে একটু পড়াই বা আমার মতোই। ওয়ার্ক এন্ড পাওয়ার, ওকে। চ্যাপ্টার 8, হ্যাঁ। হ্যাঁ দেখতেছো? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা কনসেপ্টটা একটু বলি। প্রথমে আসলে ওয়ার্ক বলতে সায়েন্স বা ফিজিক্স এর ভাষায় আসলে কি বলে? মেইনলি হচ্ছে তোমাকে তো সেন্টার অফ গ্র্যাভিটি, তাই না? আগের একটা চ্যাপ্টার পড়াইছিলাম। সো আমরা মেইনলি যেটা বুঝি যে কোনো একটা অবজেক্টের উপর তুমি ফোর্স অ্যাপ্লাই করবা, দেন হচ্ছে তুমি যেই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করতেছো, আমি যেটা বলি মনোযোগ দিয়ে শোনো, যেই ডিরেকশনে তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো ওই ডিরেকশনে আসলে তোমার অবজেক্টটার সিওজি বা সেন্টার অফ গ্র্যাভিটিটার যতটুকু ডিসপ্লেসমেন্ট হবে, সেই ডিসপ্লেসমেন্টের ভ্যালু এন্ড মাল্টিপ্লাই ফোর্স, এই দুইটার কম্বিনেশন থেকে তুমি পাবা হচ্ছে ওয়ার্ক। হ্যাঁ, আমি খুব সহজ ভাষায় আমি বলি, কেটে কেটে আসছে। সাপোজ ধরো এইটা হচ্ছে তোমার অবজেক্ট,
এইটা হচ্ছে তোমার অবজেক্ট। ভাইয়া, এই অবজেক্ট, হ্যাঁ বলো। হ্যাঁ, আমি ওই সেন্টার অফ গ্র্যাভিটি গুলো মানে ওয়ার্ক যেদিকে আমরা ফোর্স অ্যাপ্লাই করি তারপরের থেকে আমি শুনতে হ্যাঁ হ্যাঁ, আমি পারিনি। এখন বলতেছি শোনো। ধরো এইটা হচ্ছে তোমার একটা গোল, এটা এই ধরো এই অবজেক্টটার এখানে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, বুঝছো? আচ্ছা, তো আমি ওকে। করলাম কি, আমি হচ্ছে যে ধরো ডিরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এখন তোমার একটু পরে তুমি যেহেতু ফোর্স অ্যাপ্লাই করছো, তাহলে ওর একটা ডিসপ্লেসমেন্ট হবে, ও মুভ করবে। ধরো ও যেদিকে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো ওই দিকেই ওর ডিসপ্লেসমেন্ট হয়েছে, ওই দিকেই ও মুভ করছে। মুভ করে একটু পরে এই জায়গায় আসছে। বুঝা গেছে? তখন আমি আমার এবং আমার হ্যাঁ হ্যাঁ। পয়েন্ট অফ সিওজিটা এরকম। তো এখন আমাকে একটু বলো যে তাহলে তোমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এবং ধরো এই ডিস্টেন্সটা হচ্ছে ডি। আচ্ছা, এখন একটু বিষয় আছে, তুমি কিন্তু সেই নিবা তা হচ্ছে ফোর্স বরাবর। এখানে যেহেতু ফোর্স যে ডিরেকশন অ্যাপ্লাই করছো, ডিসপ্লেসমেন্ট সেই ডিরেকশন হয়েছে, তাইলে প্রবলেম নাই। তো যদি না হইতো তাহলে একটা প্রবলেম ছিল। তো এখন তুমি যদি বলো যে ফোর্সের সাথে তুমি যেই দিকে ফোর্স অ্যাপ্লাই করছো ওই দিকে ডিসপ্লেসমেন্ট হয়েছে, এটাকে মাল্টিপ্লাই করো, তাহলে তুমি যে ওয়ার্কটা পাবা, তাহলে তুমি যে টার্মটা পাবা, এইটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ক, ম্যাথমেটিক্যালি। আচ্ছা, আমি আরেকটা ধরো, তুমি কি করলা, তুমি হচ্ছে এই দিকে ফোর্স অ্যাপ্লাই করছো কিন্তু অবজেক্টটা আসলে গেছে এই দিকে। আমার কথা বুঝতে পারছো? এইদিকে গেছে, হ্যাঁ ফোর্স ওইদিকে অ্যাপ্লাই করছো কিন্তু গেছে এইদিকে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, ওর পয়েন্ট অফ সিওজি ছিল এইখানে, ওর পয়েন্ট অফ সিওজি এখন গেল এইখানে। তুমি কি ডিসপ্লেসমেন্ট এইটা ধরবা? হ্যাঁ। না, কি ধরবা কি, তুমি ধরবা হচ্ছে এফ এইদিকে অ্যাপ্লাই, ও গেছে এইদিকে, ডাজন্ট ম্যাটার, বাট এফ যে ডিরেকশন অ্যাপ্লাই করছো ওই ডিরেকশনে আর কতটুকু মুভমেন্ট হয়েছে, আর সেটা কিভাবে বের করবা? খেয়াল করে দেখো, তুমি এইখানে যদি এই অ্যাঙ্গেলটা, তো অর্থাৎ তুমি এই দিকে তোমার ডিসপ্লেসমেন্ট হয়েছে, কারণ তোমার ইনিশিয়াল পয়েন্ট এইটা আর ফাইনাল পয়েন্ট এইটা। তার মানে তুমি বলতে পারো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে তোমার ডিসপ্লেসমেন্ট হয়েছে, এবং এই ডিসপ্লেসমেন্ট যেহেতু একটা ভেক্টর, তাই তুমি ভেক্টরটাকে এভাবে দেখাতে পারো। ক্লিয়ার? না ধরো ভাই, এই, এটা আমি বুঝি নাই। মানে ও ছিল এইখানে, ধরো এটা পি পয়েন্ট, হ্যাঁ গেল লাস্টে এইখানে গেল, তাহলে এই পি কিউটাকে তুমি একটা ভেক্টর বলতে পারো না, ডিসপ্লেসমেন্ট ভেক্টর ডি। হ্যাঁ হ্যাঁ, এটা বলতে পারি। আচ্ছা, গেল। আর তুমি ফোর্স অ্যাপ্লাই করছো এই দিকে, তাহলে এটাকে পারো এফ। ক্লিয়ার? তাহলে এই যে তুমি কি খেয়াল করে দেখো, এই ডি ভেক্টরটা কি তোমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর, বোঝা যাচ্ছে? হ্যাঁ আর এই এফ ভেক্টরটা হচ্ছে তোমার ফোর্স ভেক্টর। ক্লিয়ার? অ্যাঙ্গেল ফোর্স বি ভেক্টর, হ্যাঁ ক্লিয়ার। ভেক্টর এন্ড ফোর্স ভেক্টর, লেটস সাপোজ ইটস থিটা। থিটা কি? থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এফ এন্ড ডি ভেক্টর। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এখন হ্যাঁ আমি যদি তোমাকে বলি যে তোমার এই যে ডি ভেক্টরটা, এই ডি ভেক্টরটাকে আমি হচ্ছে এখন রিজলভ, এই টপিকটা যদিও তোমাদের নাই বাট আমি পড়াই ফেলতেছি এখনই। এটাকে আমরা বলি ভেক্টর রিজলভ কম্পোনেন্ট, রিজলভ ইনটু কম্পোনেন্টস। খাতায় লিখে রাখো, ভেক্টর ইনটু কম্পোনেন্টস জিনিসটা কি। জিনিসটা আমি আগে ক্লিয়ার করি, তারপর তুমি বুঝো। ধরো আমি বললাম যে এই পয়েন্টটা থেকে, কিউ পয়েন্টটা থেকে আমি যেই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছি ওই ডিরেকশন বরাবর আমি একটা পারপেন্ডিকুলার টানলাম। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, পারপেন্ডিকুলার টানার হ্যাঁ আগে আমি আরেকটা এক্সাম্পল বলি, তার জন্য একটু ক্লিয়ার হবে, ডিফারেন্ট কালি দিয়ে দেখাই। এখানে খেয়াল করে দেখো, যদি আমি বলি তুমি পি কিউটাকে একটা পি কিউ টাকে তুমি হচ্ছে একটা একটা লাঠি পারো। ধরো এটা হচ্ছে একটা কি বলবো, এটা হচ্ছে একটা লাঠি, এবং এইটা হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমার গ্রাউন্ড। আমার কথা বুঝতেছো? ধরো হ্যাঁ এই, সরি, হ্যাঁ ওকে, এইটা হচ্ছে তোমার গ্রাউন্ড, মানে এই গ্রাউন্ড মানে হচ্ছে যেটা হচ্ছে ফোর্স আর কি, ঠিক আছে? এখন আমি তোমাকে বললাম আচ্ছা, এখন তুমি এটা, এটা এই কাজটা তুমি হচ্ছে তোমার ছাদে গিয়ে করতেছো। কারণ খেয়াল, আমি যদি বলি যে তুমি এটা হচ্ছে তোমার ছাদের যেই লেভেলটা, ওই ছাদের লেভেল, আর তুমি এভাবে একটা লাঠি ধরে আছো, তাহলে এই লাঠির কি হবে, একটা শ্যাডো পড়বে না এখানে? হ্যাঁ। আমি তোমাকে বললাম যে আচ্ছা এই শ্যাডোর লেন্সটা আমাকে বের করে দাও।
ধরো আমি তোমাকে বললাম যে আমি এটা অন্য অন্য কালি দিয়ে আঁকি। আরে এটা তো হাতে আঁকা ঝামেলা। আচ্ছা, তো এই যে আমি বললাম যে এইটা হচ্ছে তোমার লেভেল, আমি বললাম যে এই যে ছাদের যে লেভেলটা বা ছাদের যেই সারফেসটা, এইখানে এই লাঠিটার শ্যাডো পড়তেছে। শ্যাডো লেন্থ, আমাকে বলো দেখি লাঠির লেন্থ আর শ্যাডো লেন্থ সেম হবে? হবে না। প্রথম কথা বুঝো, শ্যাডোর লেন্থ লাঠির কিন্তু সারাক্ষণ হ্যাঁ, লাঠির যে অ্যাকচুয়াল লেন্থ সেটা কি, এই পয়েন্ট যদি পি হয়, এই পয়েন্ট যদি কিউ হয়, তাহলে লাঠির অ্যাকচুয়াল লেন্থ কত? হ্যাঁ পি কিউ। হ্যাঁ কিন্তু ওর শ্যাডোর লেন্থ কিন্তু এটা হবে না। ওর শ্যাডো তুমি কিভাবে বের করবা? শ্যাডো বের করা ওয়ে হচ্ছে ওর যে ইনিশিয়াল পয়েন্ট আর ওর যে ফাইনাল পয়েন্ট, এই দুইটা পয়েন্ট থেকে তুমি যেই সারফেসে শ্যাডো বের করতে চাও ওই সারফেসের উপর পারপেন্ডিকুলার টানবা। আমার কথা বুঝতে পারছো? তার মানে পি পয়েন্ট থেকে হ্যাঁ তুমি এই ছাদের উপর পারপেন্ডিকুলার টানো। এখন পি পয়েন্ট তো ছাদের উপরই, তাই পারপেন্ডিকুলার টানা কিছু নাই। এটা আর পারপেন্ডিকুলার পয়েন্ট সেম গেল। কিউ পয়েন্ট থেকে তুমি যদি পারপেন্ডিকুলার টানো এরকম কিছু একটা, হ্যাঁ কথা বুঝতে পারছো? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ তাহলে আমাকে বলো ক্লিয়ার। শ্যাডো, তাহলে শ্যাডোটা এই পয়েন্ট আর এই পয়েন্ট, পি এর শ্যাডো পি প্রাইম, পি আর পি প্রাইম সেম, কিউ এর শ্যাডো কিউ। তার মানে শ্যাডোর লেন্থ কত? পি প্রাইম কিউ প্রাইম। এটা বুঝছো কিনা হুম বলো। এই আমাকে বলো পি কিউ আর পি কিউ, পি প্রাইম কিউ প্রাইম কি সেম? না না। এই তো হচ্ছে কথা। হ্যাঁ পারপেন আচ্ছা, আমি তোমাকে শ্যাডোর এক্সাম্পল দিয়ে যেটা বোঝানোর ট্রাই করলাম, আমরা আসলে এটাই করব যে ডি ভেক্টরের শ্যাডো বের করব কোন ডিরেকশনে, যে ডিরেকশনে এফ বের করতেছি, এফ অ্যাপ্লাই। তো আমার কথা কি এখন বুঝতে পারছো? পারপেন্ডিকুলারলি একটা ইয়েস, এবং ড্র সেটা করব আমি এখনই তখন এখনই একটা যে ম্যাথমেটিক্যাল যে ব্যাপার তো। পয়েন্টে শ্যাডো বের করি না ইয়েস, কেন। রাইট। এইবারই হচ্ছে আমরা এই লাঠিটাকে চিন্তা করো এক ডিসপ্লেসমেন্ট ভেক্টর, আর তোমার ছাদটাকে চিন্তা করো একটা ফোর্স। তাহলে আমরা আসলে ছাদের উপর মানে ফোর্সের ডিরেকশনে ডিসপ্লেসমেন্টের একটা কম্পোনেন্ট বা শ্যাডো বের করতেছি। জিনিসটাকে আমি তোমাকে এতক্ষণ মেটাফরিক্যালি বুঝাইলাম, অ্যানালজি করে বুঝাচ্ছি যাতে করে তোমার বুঝতে, ডাইরেক্ট ফিজিক্সের ল্যাঙ্গুয়েজ বললে বুঝতা না। এখানে শ্যাডোটা হচ্ছে মেইনলি তোমার কম্পোনেন্ট। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। এটা কিভাবে বের করব আমরা? এইটা যদি থিটা হয় তাহলে আমরা বলতে পারি cos থিটা ইকুয়ালস টু কি, পি প্রাইম কিউ প্রাইম ডিভাইডেড বাই পি কিউ, নাকি? জানো তো নাকি? হ্যাঁ 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 আচ্ছা, তাহলে পি কিউ cos থিটা ইকুয়ালস টু পি প্রাইম কিউ প্রাইম। আচ্ছা দাঁড়াও, এই আমার মিটিং শেষ হয়ে যাবে, এটা তো আর পাবো না, এগুলো সেভ করি কেমনে বলো তো? হাই হাই হাই, দাঁড়াও আমি ছবি তুলে নিই। আমি একটা স্ক্রিনশট নিয়ে আমি একটা আমি এমনি কপিতে তুলেছি বাট একটা যে স্ক্রিনশট হ্যাঁ, নেওয়া শেষ। তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক নিয়েছি আছে, হ্যাঁ। কারণ এটা এই ছবিটা আমার লাগবে এখনই মিটিং